আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন মনোজ দাসের শুভেচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশেষে বিদেশে যাচ্ছেন। চোখের চিকিৎসার জন্য 3 সপ্তাহ বিদেশ থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। এ খবর আপনারা পেয়ে গেছেন এতক্ষণে, এবং এই খবরটা প্রকাশিত হওয়ার সাথে সাথেই, অর্থাৎ সুপ্রিম কোর্ট অর্ডার দেওয়ার সাথে সাথেই একটা কথা বাজারে তুমুল আলোচনার মধ্যে এসেছে। সেটা হচ্ছে, এবার তিনি আর দেশে ফিরবেন না, এবার তিনি পাখি ফুরুত। যেমনভাবে বিনয় মিশ্র, টুলু মণ্ডলরা তারা ফুরুত হয়ে গেছে, এবার অভিষেকও সেই একইভাবে ফুরুত হয়ে যাবেন। কিন্তু গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা লাইন হলো, সুপ্রিম কোর্টের যে অর্ডার, সেই অর্ডারে সুপ্রিম কোর্টের অর্ডারে পরিষ্কার করে একটা নির্দেশ দেয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে অভিষেক ব্যানার্জি সাধারণ পাসপোর্ট নিয়ে তার ভিত্তিতে তিনি বিদেশ যেতে পারবেন না, তাকে যেতে হবে ডিপ্লোম্যাটিক পাসপোর্টে। কোথায় যাবেন, কোন হাসপাতালে চিকিৎসা করাবেন, কোথায় থাকবেন, কবে ফিরবেন, এমনকি ফেরার বিমান, কোন বিমানে ফিরছেন, সেই তথ্য জানাতে হবে তদন্তকারী সংস্থাকে। তার সফরসূচি গোপন থাকবে সাধারণ মানুষের কাছ থেকে, কিন্তু গোপন থাকবে না তদন্তকারীদের কাছে। অর্থাৎ বিদেশ যাত্রার অনুমতি পাওয়া গেল বটে, তবে দরজাটা পুরোপুরি খুলে দেয়া হয়নি। অনেকটা বলা হয়েছে যান চিকিৎসা করান, কিন্তু কোন দরজা দিয়ে যাচ্ছেন, কোথায় থাকছেন, কোন বিমানে ফিরছেন, সব খবর রেখে যাবেন। কেন এত কড়াকড়ি? সুপ্রিম কোর্ট কি মনে করছে সাধারণ পাসপোর্টে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না? যেমন এই রাজ্যের অনেকেই মনে করে যে তিনি একবার পাখি সুযোগ পেয়ে গেলেই তিনি ফুরুত করবেন। কারণ যেভাবে ওই গলার স্বর পরীক্ষার জন্যে, ভয়েস রেকর্ডিংয়ের জন্যে, ভয়েস টেস্টের জন্যে তার ভয়েস দিতে তিনি যা কাণ্ড করেছেন, সেই কাণ্ডের পরে তিনি অনেক কিছুই করতে পারেন, এটাই দেশের লোক মনে করে, রাজ্যবাসী মনে করে। তো সুপ্রিম কোর্টও কি মনে করছে যে সাধারণ পাসপোর্টে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না? বিনয় মিশ্রের মতো কোনো দূরবর্তী দ্বীপরাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে ফেলবেন, কিংবা বীরভূমের পলাতক পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের মতো দুবাই থেকে নিজের সাম্রাজ্য পরিচালনা করবেন? প্রথমেই একটা কথা স্পষ্ট করে দেই যে সুপ্রিম কোর্ট বলেনি যে অভিষেক পালানোর চেষ্টা করছেন বা ভবিষ্যতে পালিয়ে যাবেন। আদালত শুধু রাজ্য সরকারের আশঙ্কার মোকাবিলায় কিছু সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে, নির্দেশ দিয়েছে। তবে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক ইতিহাস মাথায় রাখলে বিদেশে গিয়ে ফিরে না আসার আশঙ্কা কথাটিকে একেবারে উড়িয়ে দেওয়াও কঠিন। আর কারণ বিনয় মিশ্রের উদাহরণ আমাদের সামনে রয়েছে, টুলু মণ্ডলের ঘটনাও তো এখন একেবারে ধরতে গেলে টাটকা। আজকের আলোচনায় আমরা বুঝবো এই ডিপ্লোম্যাটিক পাসপোর্টের শর্তের প্রকৃত মানেটা কি, এবং অভিষেকের বিদেশ যাত্রার চারপাশে আদালত কেন এমন একটি অদৃশ্য নিরাপত্তা বলয় তৈরি করে দিল। আমরা দেখব তার কারণ। প্রথমে দেখি কোন মামলায় অভিষেকের বিদেশ যাত্রা আটকে গিয়েছিল। 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কয়েকটি বক্তব্য নিয়ে বিধাননগর সাইবার ক্রাইম থানায় এফআইআর দায়ের হয়। সবচেয়ে আলোচিত হয়েছিল তার তথাকথিত ডিজে বাজানোর মন্তব্য। অভিযোগ ওঠে এই বক্তব্যের মধ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়ার এবং জনশান্তি বিঘ্নিত করার উপাদান রয়েছে। অভিষেক অবশ্য এফআইআর খারিজের আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টে যান। হাইকোর্ট তাকে গ্রেপ্তার সহ কঠোর পুলিশি পদক্ষেপ থেকে সাময়িক রক্ষা কবচ দেয়।
কিন্তু সঙ্গে দুটি গুরুত্বপূর্ণ শর্ত বসায় কলকাতা হাইকোর্ট। প্রথমত, তদন্তে সহযোগিতা করতে হবে। দ্বিতীয়ত, আদালতের অনুমতি ছাড়া বিদেশ যাওয়া যাবে না। অর্থাৎ তার পাসপোর্ট বাতিল হয়নি, কিন্তু পাসপোর্ট হাতে থাকলেই যে তিনি বিমানবন্দরে গিয়ে বিমানে উঠে পড়বেন সেই স্বাধীনতা তার ছিল না। বিদেশ যাত্রার চাবিটি আদালত নিয়ে রেখেছে। এই অবস্থায় অভিষেক জানান যে 2016 সালের গাড়ি দুর্ঘটনায় তার বাম চোখের নিচে একটা গুরুতর আঘাত লেগেছিল। তার ফলো আপ চিকিৎসার জন্য তাকে আমেরিকায় যেতে হবে। যে বিশেষজ্ঞ চিকিৎসক আগে তার চিকিৎসা ও অস্ত্রোপচার করেছিলেন, সেই আমেরিকার জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকের কাছেই আবার তার চিকিৎসা করতে হবে। তিনি তার কাছেই আবার পরীক্ষা করাতে চান। আদালতে যান তার জন্য। আদালতের নির্দেশ নিতে কলকাতা হাইকোর্টে যান অভিষেক। কিন্তু কেন রাজি হয়নি আদালত? কলকাতা হাইকোর্টের প্রশ্ন ছিল খুব সাধারণ, এই চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে কেন? কলকাতায় তো উন্নত চক্ষু চিকিৎসার ব্যবস্থা রয়েছে। ভারত চিকিৎসা বিজ্ঞানে এখন আর পিছিয়ে নেই বিশ্বের তুলনায়। অতএব বিদেশ যাত্রা চিকিৎসাগতভাবে অপরিহার্য কিনা সেটি আগে স্বাধীন বিশেষজ্ঞদের দিয়ে যাচাই করানো হোক। বিচারপতি সৌগত ভট্টাচার্য তাই আদেশ দেন এসএসকেএম হাসপাতালের চক্ষু বিভাগের অধীনে 3 সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করতে হবে। এই বোর্ড অভিষেককে পরীক্ষা করে জানাবে তার চোখের বর্তমান অবস্থা কি, জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে কিনা, সেই চিকিৎসা ভারতে সম্ভব কিনা এবং বিদেশে যাওয়া সত্যি প্রয়োজনীয় কি না। কিন্তু অভিষেকের আইনজীবীরা তার বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল একজন রোগী তার নিজের চিকিৎসা বেছে নেওয়ার অধিকার রয়েছে। বহু বছর ধরে যিনি তার চোখের চিকিৎসা করছেন তার কাছেই তিনি যেতে চান। এসএসকেএম ঠিক করে দিতে পারে না তিনি কোথায় চিকিৎসা করাবেন। এরপর হাইকোর্ট তার আবেদন খারিজ করে দেয়। এখানে দুপক্ষের যুক্তির মধ্যে একটা মৌলিক পার্থক্য ছিল। হাইকোর্ট জানতে চেয়েছিল এই চিকিৎসা জন্য বিদেশে যাওয়াটা অপরিহার্য কিনা, আর অভিষেকের পক্ষ বলছিল বিদেশে চিকিৎসা অপরিহার্য কিনা সেটা কেন প্রমাণ করতে হবে। একজন রোগী তার যা সামর্থ্য সেই সামর্থ্য অনুযায়ী নিজের পছন্দের চিকিৎসকের কাছে যেতেই পারেন। বিষয়টি অতঃপর পৌঁছয় সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট রাজ্যের বড় আপত্তি। সেখানটায় কি ছিল সুপ্রিম কোর্টে? সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের হয়ে ভারতের অতিরিক্ত সলিসিটর জেনারেল এস.ভি. রাজু তিনি বলেন অভিষেকের বিরুদ্ধে একটি দুটি নয়, মোট 16টি মামলা রয়েছে এবং তিনি এই মামলাগুলোকে বিলম্বিত করার জন্য এই বিদেশ যাওয়া টাওয়া ইত্যাদিগুলো তুলছেন। রাজ্য সরকার সরাসরি তার চিকিৎসার বিরোধিতা করেনি। সরকারের বক্তব্য ছিল চিকিৎসার দাবি কতটা প্রকৃত এবং বিদেশে যাওয়া কতটা প্রয়োজনীয় সেটা মেডিকেল বোর্ডের মাধ্যমে আগে তা যাচাই করা হোক। তারপরে অবশ্য রাজ্য সরকার সবচেয়ে গুরুতর আপত্তিটি তোলে। রাজ্য সরকারের কৌশলী বলেন যে তাদের আশঙ্কা যে বিদেশ যাওয়ার অনুমতি পেলে অভিষেক হয়তো আর দেশেই ফিরবেন না। এই একটি বাক্যেই মামলার চরিত্র বদলে যায়। এটি আর কেবল চোখের চিকিৎসা বা হাসপাতাল নির্বাচনের মামলা থাকলো না, হয়ে গেল ব্যক্তি স্বাধীনতা বনাম তদন্তের স্বার্থের লড়াই। সুপ্রিম কোর্ট অবশ্য রাজ্যের আশঙ্কায় খুব একটা প্রভাবিত হয়নি। বিচারপতি জয়মাল্য বাগচি, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং আর একজন বিচারপতি, 3 জনের বেঞ্চ, তার মধ্যে জয়মাল্য বাগচি মনে করিয়ে দেন প্রত্যেক ব্যক্তির বিদেশে যাওয়ার অধিকার রয়েছে।
নিজের চিকিৎসা ও চিকিৎসক বেছে নেওয়ার অধিকার রয়েছে। এবং আদালত এটিও লক্ষ্য করে যে মামলায় বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল সেটি কোনো আন্তর্জাতিক আর্থিক জালিয়াতি বা দেশত্যাগের ষড়যন্ত্রের মামলা নয়, এটা কোনো আর্থিক মামলাও নয়, এটি নির্বাচনী বক্তৃতাকে কেন্দ্র করে হওয়া একটি মামলা। কিন্তু আদালত রাজ্যের আশঙ্কা যে একেবারে উড়িয়ে দিয়েছে তাও নয়। আর এখানেই চলে আসে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের বিষয়টি। ডিপ্লোম্যাটিক পাসপোর্টের প্রস্তাব কে দিয়েছিল? রাজ্য দিয়েছিল না। এখানে সাধারণ পাসপোর্টে যেতে দেয়া হবে না, এই প্রস্তাবটা সুপ্রিম কোর্ট দেয়নি, রাজ্যও দেয়নি। প্রস্তাবটা দিয়েছিলেন অভিষেকের নিজের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ। তিনি প্রথমে আদালতে জানান অভিষেকের দুটি পাসপোর্ট আছে, একটি তার ব্যক্তিগত বা সাধারণ পাসপোর্ট, অন্যটি অপারেশন সিন্দুরের পরবর্তী ভারতের কূটনৈতিক প্রতিনিধি দল যারা বিদেশে বিভিন্ন দেশে গিয়ে নিজেদের ভারতের অবস্থান ব্যক্ত করেছেন, সেই দলের সদস্য হিসেবে অভিষেক যে ডিপ্লোম্যাটিক পাসপোর্ট পেয়েছিলেন সেই পাসপোর্টটি তার কাছে আছে। আইনজীবী প্রস্তাব দেন সাধারণ পাসপোর্টটি জমা রাখা হবে, অভিষেক শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করবেন। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ভ্রমণ করলে ভারতীয় দূতাবাস ও সরকারি ব্যবস্থার পক্ষে তার সফর সম্পর্কে সমস্ত তথ্য অবগত থাকা সহজ হবে। সুপ্রিম কোর্ট সেই আন্ডারটেকিং গ্রহণ করে, তাই ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহার করা বিদেশ যাত্রার বাধ্যতামূলক শর্ত হয়ে দাঁড়ালো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে। অর্থাৎ ব্যাপারটা দাঁড়ালো কি, আদালত বলেনি আপনাকে বিশ্বাস করা যায় না তাই সাধারণ পাসপোর্টে যেতে দেব না, বরং অভিষেকের পক্ষ তার আইনজীবী বলেছে পালিয়ে যাওয়ার আশঙ্কা দূর করতে আমরা ডিপ্লোম্যাটিক পাসপোর্টেই যাব। আদালত বলেছে ঠিক আছে, আপনার দেয়া নিশ্চয়তা মেনে নিয়ে অনুমতি দেয়া হলো। ডিপ্লোম্যাটিক পাসপোর্টে পালানো কি সম্ভব? ডিপ্লোম্যাটিক পাসপোর্ট নিয়ে কেউ বিদেশে গেলেন, সেখান থেকে পালানো কি সম্ভব নয়? এই পাসপোর্টে কি জিপিএস লাগানো আছে যে কোথায় যাবে সব কিছু জানা যাবে? এইটা কিন্তু এই ধারণাটা কতটা ঠিক সেটা দেখা যাক। দেখুন, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট কোনো জিপিএস যন্ত্র নয়। অভিষেক কোথায় গাড়িতে উঠলেন, কোন রেস্তোরাঁয় গেলেন বা হাসপাতাল থেকে কোথায় গেলেন তার লাইভ লোকেশন দিল্লিতে দেখা যাবে, ব্যাপারটা একদম তা নয়। কিন্তু সাধারণ পাসপোর্টের তুলনায় এই পাসপোর্টের সফর বেশি সরকারের নজরে দৃশ্যমান থাকে, কারণ আদালতের নির্দেশ অনুযায়ী তদন্তকারী সংস্থাকে আগে থেকে জানাতে হবে। আদালত বলে দিয়েছে সুপ্রিম কোর্ট, আপনি কোন দেশে যাচ্ছেন, সেই দেশের কোন শহরে যাচ্ছেন, কোন হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন, কোন ঠিকানায় আপনি থাকছেন এবং বিদেশে কতদিন থাকবেন, আপনি কবে ফিরবেন, ফেরার বিমানের সম্পূর্ণ বিবরণ তাদেরকে দিতে হবে। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ব্যবহারের ফলে সংশ্লিষ্ট ভারতীয় দূতাবাসের পক্ষে তার উপস্থিতি এবং যাতায়াতের সরকারি রেকর্ড সম্পর্কে সব কিছু অবগত থাকা সহজ হয়। তাহলে কি পালানো একেবারেই অসম্ভব? দেখুন, পালানো অসম্ভব হয়ে গেল এটা তর্কের খাতিরে এমনটা বলা যায় না। পৃথিবীতে কোনো পাসপোর্টই কাউকে শেকল দিয়ে বেঁধে রাখতে পারে না। কিন্তু আদালত নির্ধারিত সফরসূচি, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, দূতাবাসের অবগত থাকার সুযোগ এবং নির্দিষ্ট ফেরার বিমানের তথ্য সব মিলিয়ে নিরুদ্দেশ হয়ে যাওয়াটা অনেক বেশি কঠিন হয়ে ওঠে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের ক্ষেত্রে। আর নির্ধারিত দিনে 3 সপ্তাহের জন্য তিনি যাচ্ছেন, নির্ধারিত দিনে না ফিরলে আদালতের শর্তভঙ্গ সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়ে যাবে। এইবার আসি আর একটা কথায়, পালানোর কথাটা উঠছে কেন আর অভিষেকের আইনজীবী বা
সেটা মেনে নিয়ে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের কথাটা বললেন কেন? এই জায়গাতে বিনয় মিশ্রের নামটা এসে পড়ে। বিনয় মিশ্র তৃণমূল যুব কংগ্রেসের নেতা ছিলেন এবং সংবাদ মাধ্যমে তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগী বলে উল্লেখ করা হয়েছে। গরু পাচার ও বেআইনি কয়লা কারবার সংক্রান্ত মামলা, যেখানে অভিষেকের নিজেরও বিশাল স্টেক আছে, সেই সব মামলায় সিবিআই এবং ইডি বিনয় মিশ্রকে একাধিকবার তলব করেছিল। কিন্তু বিনয় মিশ্র তদন্তকারীদের সামনে হাজির না হয়ে গোপনে ভারত ছেড়ে চলে যান। পরে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করে প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ভানুয়াতুর নাগরিকত্ব নেন বলে তদন্তকারী সংস্থা এবং আদালতের সামনে তথ্য এসেছে। তার বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে। আদালত তাকে প্রোক্লেমড অফেন্ডার বা ঘোষিত পলাতক ঘোষণা করেছে। সিবিআই তার সন্ধান দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা করেছিল এবং ইন্টারপোলের সহায়তাও চেয়েছে। অভিষেকের ক্ষেত্রে রাজ্য সরকার যখন বলছে উনি হয়তো ফিরে আসবেন না, তখন আদালতের সামনে বিনয় মিশ্রের এই ইতিহাস সরাসরি প্রমাণ না হলেও একটি রাজনৈতিক ও মনস্তাত্ত্বিক পটভূমি তৈরি করে দিয়েছে। অভিষেকের আইনজীবী সেই আশঙ্কার দরজাটি বন্ধ করতেই ডিপ্লোম্যাটিক পাসপোর্টে ঘুরতে যাওয়ার, বিদেশ যাওয়ার কথাটা বলেছেন। তাই তার বক্তব্য, সাধারণ পাসপোর্ট জমা থাকুক, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সফর হোক, দূতাবাস অবগত থাকুক। এই পালানোর প্রসঙ্গে উঠে আসা আর একটা নাম, যেটা আগেও বলেছি, টুলু মণ্ডলের নাম। বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল ওরফে মোহাম্মদ নাজিবুদ্দিন ভোটের ফল ঘোষণার পর থেকেই পলাতক বলে পুলিশ জানিয়েছে। পুলিশের সন্দেহ তিনি পরিবার সমেত দুবাইয়ে গিয়েছেন এবং সেখান থেকে নিজের ব্যবসায়িক নেটওয়ার্ক পরিচালনা করছেন। তার ম্যানেজার ও আত্মীয় মিনার মণ্ডলের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ প্রায় 28,50,00,000 টাকা নগদ এবং 15 কেজি সোনা উদ্ধার করেছেন এবং এখনও উদ্ধার পর্ব চলছে নানান দিকে। উদ্ধার হওয়া সম্পদের মালিকানা ও উৎস তাদের কথা অনুযায়ী টুলু মণ্ডলের। মিনারের কথিত স্বীকারোক্তি এবং পুলিশের দাবি, সেই অনুযায়ী টুলু মণ্ডলকে সংবাদ মাধ্যম সাধারণত অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বর্ণনা করেছে। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি সহযোগী বলা হয়নি তাকে। তবে এসব পার্থক্য কসমেটিক, সাধারণ পার্থক্য। যাহা অনুব্রত তাহাই মমতা, তাহাই অভিষেক, সবাই একটা চক্রের চক্রী। এখানে এর সাথে যোগ, ওর সাথে যোগ নয়, এটা নয়। তাই বিনয় মিশ্র ও টুলু মণ্ডলের সঙ্গে অভিষেকের তুলনাটা আসা স্বাভাবিক। তদন্ত শুরু হওয়ার পর অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তির বিদেশে চলে গিয়ে ভারতীয় তদন্তের নাগালের বাইরে থাকার ঝুঁকি অভিষেকের ক্ষেত্রেও আছে। আর অভিষেকের যা বিশাল পাপের ভরা, তাতে বিনয় টুলুর মতো দেশান্তরী হওয়ার সম্ভাবনা থেকেই যায়। অনেকে ভাবতে পারেন ডিপ্লোম্যাটিক পাসপোর্ট মানেই তো বেশি ক্ষমতা, বেশি সুবিধে পাওয়া, গ্রেপ্তার থেকে রক্ষা হওয়া। তাহলে এটি কিভাবে কড়াকড়ি হলো? উত্তর হলো, ডিপ্লোম্যাটিক পাসপোর্ট থাকলেই কেউ ডিপ্লোম্যাটিক ইমিউনিটি পান না। কূটনৈতিক দায় মুক্তির জন্য সংশ্লিষ্ট বিদেশি রাষ্ট্রে তাকে সরকারিভাবে কূটনীতিক হিসেবে স্বীকৃতি পেতে হবে। অভিষেক ব্যক্তিগত চোখের চিকিৎসার জন্য যাচ্ছেন, ফলে শুধু ডিপ্লোম্যাটিক পাসপোর্ট দেখিয়ে তিনি সংশ্লিষ্ট দেশের আইন অমান্য করতে পারবেন না, তদন্ত থেকে দায় মুক্তি দাবি করতে পারবেন না, স্বয়ংক্রিয়ভাবে রাষ্ট্রদূতের মর্যাদা পাবেন না। এই ক্ষেত্রে ডিপ্লোম্যাটিক পাসপোর্টের আসল গুরুত্ব ক্ষমতায় নয়, ট্রেসএবিলিটি বা সফরকে সরকারি নথির মধ্যে রাখা, তার খোঁজ করা। সুপ্রিম কোর্টের আদেশে রাজনৈতিক লাভ তাহলে কার হলো? এই রায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই একটি ব্যক্তিগত আইনি জয় পেয়েছেন।
হাইকোর্ট যে অনুমতি দেয়নি, সুপ্রিম কোর্ট সেই অনুমতি দিয়েছে। সর্বোচ্চ আদালত তার নিজের চিকিৎসক বেছে নেওয়ার অধিকারের পক্ষে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস বলতেই পারে রাজনৈতিক প্রতিহিংসার কারণে একজন মানুষের চিকিৎসা আটকে দেওয়ার চেষ্টা হয়েছিল, সুপ্রিম কোর্ট সেই বাধা সরিয়েছে। অন্যদিকে বিজেপি বা রাজ্য সরকারও বলতে পারে অনুমতি পেলেও আদালত তাকে ছাড়পত্র খোলাখুলি দেয়নি। ডিপ্লোম্যাটিক পাসপোর্ট, সম্পূর্ণ সফরসূচি, থাকার ঠিকানা এবং ফেরার বিমানের তথ্য দিতে হচ্ছে। অর্থাৎ সরকারের আশঙ্কাকে সম্পূর্ণ অমূলক বলে উড়িয়ে দেয়নি সুপ্রিম কোর্ট। বাস্তবে দুই বক্তব্যের মধ্যেই আংশিক সত্য রয়েছে। অভিষেক চিকিৎসার অধিকার প্রতিষ্ঠা করেছেন, আবার তদন্তকারী সংস্থাও তার সফরের ওপর একটি প্রাতিষ্ঠানিক নিয়ন্ত্রণ সেটা জারি রাখতে পেরেছে। এটাই আদালতের ভারসাম্য। তাহলে শেষ পর্যন্ত এই রায়ের অর্থ কি? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশে যেতে পারবেন, নিজের পছন্দের চিকিৎসকের কাছে চিকিৎসা করাতে পারবেন, কিন্তু এই সফর কোনো সাধারণ ব্যক্তিগত ছুটি নয়। তিনি আদালতের অনুমতিতে যাচ্ছেন, নির্দিষ্ট 3 সপ্তাহের জন্য যাচ্ছেন, ডিপ্লোম্যাটিক পাসপোর্টে যাচ্ছেন, কোথায় থাকবেন, কোন হাসপাতালে যাবেন, কোন বিমানে ফিরবেন, সব তথ্য তদন্তকারীদের হাতে দিয়ে যাচ্ছেন। অর্থাৎ তিনি পালাতে পারবেন না। এই বাক্যটি রাজনৈতিকভাবে আকর্ষণীয় হলেও আইনগতভাবে বলা যায় পালিয়ে যাওয়া কোনো পাসপোর্টই শতভাগ অসম্ভব করে না। কিন্তু সুপ্রিম কোর্ট যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে দিল, তাতে বিনয় মিশ্র বা টুলু মণ্ডলের মতো বিদেশে গিয়ে ফুরুত করে হয়ে যেতে পারবেন না অভিষেক। সেটা তার পক্ষে সম্ভব খুব কঠিন। আরও বড় কথা, এই শর্তটি শুধু আদালতে চাপিয়ে দেওয়া শর্ত নয়, অভিষেকের নিজের আইনজীবী প্রস্তাব করেছেন রাজ্যের আশঙ্কা দূর করার জন্য। অর্থাৎ অভিষেক চিকিৎসার অধিকার পেলেন, কিন্তু তার সঙ্গে দিলেন ফিরে আসার আইনি প্রতিশ্রুতি। এখন দেখার বিষয় তিনি কবে বিদেশে যান, চিকিৎসার পরে নির্ধারিত সময়ের মধ্যে ফিরে আসেন কিনা, এবং ফিরে এসে 16টি মামলার তদন্তে কিভাবে সহযোগিতা করেন। কারণ বিদেশ যাত্রার অনুমতি মিলেছে, মামলাগুলো কিন্তু বিদেশে যায়নি, সেগুলো এখানেই রয়েছে ভারতের আদালতে, তদন্তকারী সংস্থার টেবিলে এবং পশ্চিমবঙ্গের উত্তপ্ত রাজনীতির একেবারে কেন্দ্রে। এই হলো অভিষেকের চিকিৎসা বৃত্তান্ত। কেমন লাগলো আমাদের আজকের এই প্রতিবেদন? কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।